আবারও শাহজালালে বোমা হুমকি, নিরাপত্তা জোরদার, কার্যক্রম স্বাভাবিক। রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত ৮১ জনের পরিচয়। পদ্মায় পানি স্বল্পতায় অকেজো প্রায় জিকে সেচ প্রকল্প, বোরো মৌসুমে কৃষকের মাথায় হাত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। আবারও শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এপিবিএনের ডিউটি অফিসারের মোবাইল নম্বরে মালয়েশিয়ার একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়। এরপরই তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রাতে একটি হুমকি পেলেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এরপর থেকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে রাজধানীর রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া নিহত ৮১ জনের পরিচয় এখনো মেলেনি। স্বজন হিসেবে কয়েকজনের দাবিদার এলেও তাদের কবর শনাক্ত করা যাচ্ছে না। তখনকার ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ বলছে, এসব পরিচয়হীন মানুষের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের গুলিতে। দীপু শিকদার রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অপু খন্দকার। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান। কবরস্থানের ৪ নম্বর ব্লক, সারি সারি কবর। জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তারা দেশবাসীর কাছে শহীদের মর্যাদা পেলেও নাম পরিচয় এখনো জানা যায়নি। দাফন হয়েছেন বেওয়ারিশ হিসেবে। কবরস্থানের তথ্য অনুযায়ী গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দাফন হয় ৮১ বেওয়ারিশ মরদেহ। তখন কবর ব্যবস্থাপনায় হিমশিম অবস্থায় পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত এখানে মোট ৮১টা লাশ দাফন করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে যারা ইন্তেকাল করছেন, এখানে কয়টা লাশ আছে ওটা সঠিক আমরা বলতে পারবো না। যদিও সম্প্রতি কয়েকজনের লাশের দাবিদার যোগাযোগ করেছেন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে। তারা তাদের স্বজন বলে দাবি করছেন, কিন্তু মিলছে না সমাধান। আঞ্জুমানের সাথেই যোগাযোগ করে আসছে যে তাদেরকে ছবি দেখানো হয়, ওই ছবির ভিত্তি করে তারা এখানে আসছে যে এখানে দাফন করা হয়েছে। তাদেরকে নেম প্লেট লাগানো হয় না, বা এখানে আইসা দাফন দেখানো হয় না, বা ওই নাম্বারগুলো দেওয়া হয় না, যার কারণে আমরা সঠিকভাবে বলতে পারবো না কার দাফন কোথায় হয়েছে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে ৬টি পরিচয়হীন মরদেহ। ফরেনসিক বিভাগের প্রধান জানান, আন্দোলন চলাকালে গুলি আর মারপিটে নিহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। ১৪৫টা ডেড বডি আমরা অটোপসি করেছি। তার মধ্যে সিংহভাগ ডেড বডি ছিল বুলেট ইঞ্জুরি, কিছু ছিল রাইফেল ওয়েপন, কিছু ছিল হয়তো পিস্তল, কিছু ছিল রিভলভার, কিছু ছিল শর্ট গান। আমরা ডেড বডিতে যতগুলি বুলেট, পিলেট এগুলি পেয়েছি, রিকভার করেছি। পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। ওরা ফার্দার ইভ্যালুয়েশন করবে, কারণ ওদের ফায়ার আর্ম এক্সপার্ট আছে। আর কিছু ডেড বডি পেয়েছিলাম যেগুলি আগুনে পুড়ে মারা গেছে। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত অনেক বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত করে সংরক্ষণ করা হয়েছে ডিএনএ নমুনা। তো রিসেন্টলি কিছু বডি আসছে আমাদের কাছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, ওগুলি এক্সিউম বডি। এটাকে ওরা পুলিশ আমাদের কাছে পাঠাইছে যে ওনারা জুলাই আগস্ট বিপ্লবের সময় নিহত হয়েছিলেন, কিন্তু ওনাদের ময়নাতদন্ত ছাড়াই কবরস্থ করা হয়েছিল। বর্তমানে ওনারা এগুলি ময়নাতদন্ত করতে চাচ্ছেন। আমরা ওই ডেড বডিগুলি ময়নাতদন্ত করেছি। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল রেখেছি, তার মধ্যে ডিএনএর জন্য স্যাম্পল রাখা হয়েছে। এদিকে আঞ্জুমান মফিদুল বলছে, পরিচয়বিহীন ৮১টি লাশ বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে পুলিশের মাধ্যমে বুঝে পান তারা। যে কোনো লাশকে বেওয়ারিশ ঘোষণা করার অথরিটি বলেছে পুলিশ এবং
ওই যারা পরীক্ষা নিরীক্ষা করবে তারা, হসপিটাল কর্তৃপক্ষ, এইটা ঘোষণা করার পরেই এই দায়িত্ব আমাদের। তবে এসব নিহতদের পরিচয় শনাক্তে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মায় পানির স্তর নেমে যাওয়ায় জিকে প্রকল্পের সেচ সুবিধা পাচ্ছে না ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা। দুই পাম্পের মধ্যে দুটি বহুদিন ধরে অকেজো। পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় সচল পাম্পটিও পরিপূর্ণ পানি উত্তোলন করতে পারছে না। এতে বড় মৌসুমের শুরুতে সেচ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই অচল হয়ে পড়ে আছে কুষ্টিয়ার জিকে প্রকল্পের পাম্প, আর তাতেই দুশ্চিন্তায় বড় মৌসুমের চাষিরা। এ প্রকল্পের আওতায় বছর জুড়ে স্বল্প খরচে সেচ সুবিধা থাকলেও বর্তমানে বিকল্প ব্যবস্থা ভাবতে হচ্ছে তাদের। এবার শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। হ্যাঁ, কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। পানি না পারলে তো চাষই করতে পারবো না। পানি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করে, তাহলে তো খরচ বেশি হয়। জিকে সেচ প্রকল্প চালু হয় 60-এর দশকে। শুরুতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনেদা ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সরবরাহ করা হতো, কিন্তু দুটি পাম্প নষ্ট হওয়ায় বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। বছরখানেক আগে প্রকল্পের দুটি পাম্প নষ্ট হয়ে যায়। পানি প্রবাহ কমে যাওয়ায় তৃতীয় পাম্পটিও খুব একটা কাজে আসছে না। আমাদের স্পেয়ার পার্টস কিছু চলে এসেছে এবং কিছু স্পেয়ার পার্টস চিটাগাং পোর্টে আছে, এবং সর্বশেষ খবর হচ্ছে আমাদের 9 তারিখে আমাদের জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে। কৃষকরা বলছেন প্রকল্পের এই অবস্থার কারণে অনেক জমি অনাবাদি থাকছে। সেচের পানি যদি না যায় সেখানে, তাহলে কৃষকরা কিভাবে ভালো ফসল উৎপাদন করবে? জিকে অনেক কম, শতকে 6 টাকা করে, বিঘায় 280 টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মায় পানি স্বল্পতার পাশাপাশি পুরনো প্রকল্পটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। সেচ পেতে শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করছে কৃষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। শীতে কাবু উত্তরের মানুষ, বেড়েছে কুয়াশা। আপনারা দেখছেন 21 সংবাদ। মাঘের শুরু থেকেই জেকে বসেছে শীত। এর মধ্যে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে বৃষ্টিপাত, যা শীতের তীব্রতা আরও বাড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শৈত্যপ্রবাহ চলাকালে দিনের শুরুতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। এছাড়া দিনেও তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও ছিল হিমেল হাওয়া। ঠান্ডায় জবুথবু হয়ে পড়েন উত্তর পশ্চিমাঞ্চলের কয়েক জেলার মানুষ। পঞ্চগড়ে বাতাস আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মৌসুমের শুরু থেকে জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এদিকে ঘন কুয়াশায় 4 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নেত্রকোনা দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পাড়ে সাদামাটির পাহাড় দেখতে বেড়েছে পর্যটক। সাদামাটির পাহাড়, রানীখং মিশন, বিজয়পুরের গারো পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি দেখতে আসেন অনেকেই। কিন্তু সেখানে নদীর ওপর পাকা সেতু ও হোটেল মোটেল সুবিধা না থাকায় নানা অসুবিধায় পড়েন তারা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড় ও নদী দিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর। সেখানে সাদামাটির পাহাড়, প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা। কিন্তু নদীর ওপর পাকা সেতু ও থাকা খাওয়ার সুবিধা চান তারা। সব মিলে খুব কি বলবো, অভিভূত। অবশ্যই ভালো লাগে, যার জন্য বারবার আমি পাহাড়ের কাছে আসি। ওয়াশরুম বা বাথরুম এখানে থাকতো, তাহলে আরো এখানে অনেক ভালো লাগতো আমাদের। নিরাপত্তা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে পর্যটক সংখ্যা বাড়বে বলে মনে করেন অনেকে। প্রথমে চীনামাটির পাহাড় দেখলাম, তারপরে একটা পাদ্রীদের একটা স্কুল দেখলাম। সেতুটি হওয়া বেশি জরুরি, কারণ এই জলপ্রবাহ ঠিক রাখা দরকার। একই সাথে অপর পারে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার স্কুল, তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে, সেজন্য একটি স্থায়ী সেতু দরকার। কাঠের খুবই টেম্পোরারি একটা সেতু আছে, যেটা আমাদের কাছে বেশ রিস্কি মনে হয়েছে। এখানে একটা সেতু করা যায় কিনা, নিশ্চয়ই
করা যাবে, যা দিয়ে আসলে যানবাহন পারাপার হতে পারে। পর্যটন শিল্প বিকাশে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই প্রশাসন কর্মকর্তা। দুর্গাপুর, কলমাকান্দা দুটি স্পটে কিন্তু আমাদের পর্যটন এরিয়া। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেগুলোর মধ্যে রয়েছে মুঠোফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ প্রভৃতি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানো 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটে এনবিআর। এ সংক্রান্ত 4টি আদেশ জারি করা হয়েছে। এনবিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। 2024-25 অর্থ বছরে মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আবারও শাহজালালে বোমা হুমকি, নিরাপত্তা জোরদার, কার্যক্রম স্বাভাবিক। রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত 81 জনের পরিচয়। পদ্মায় পানি স্বল্পতায় অকেজো জিকে সেচ প্রকল্প, বোরো মৌসুমে কৃষকের মাথায় হাত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।